শ্রীলঙ্কার কলম্বোতে ইস্টার সানডের প্রার্থনায় চার্চ ও হোটেলে বোমা হামলায় নিহত অন্তত 150, আহত 3 শতাধিক। নুসরাত হত্যা মামলার আসামি জোবায়েরের জবানবন্দি নেওয়া হচ্ছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি টিআইবির। গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্স বাধ্যতামূলক হলেও নিয়ম মানছে না দেশীয় এয়ারলাইন্স, নিশ্চিত করা যাচ্ছে না জবাবদিহিতা। এবং উন্মোচন হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ট্রফি, শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, বললেন কোচ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। অন্য প্রসঙ্গ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার আসামি জোবায়ের আহমেদের আদালতে নেওয়া হয়েছে। বেলা 12টার দিকে তাকে ফেনী আদালতে তোলে পিবিআই। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফউদ্দিন তার জবানবন্দি নেবেন। জোবায়ের হত্যা মামলার এজাহারভুক্ত 5 নম্বর আসামি। নুসরাতকে ওড়না দিয়ে হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে দেন তিনি। এর আগে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে মামলার অন্যতম আসামি নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আব্দুর রহিম শরীফ, হাফিজ আব্দুল কাদের ও উম্মে সুলতানা পপি। এদিকে গতরাতে গ্রেফতার হওয়া ইফতেখার হোসেন রানা ও ইমরান হোসেন মামুনকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হতে পারে। রাঙ্গামাটি থেকে রানা এবং কুমিল্লা থেকে মামুনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে 20 জনকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, ফেনীর আদালত চত্বরে আছেন সহকর্মী আজাদ মালদার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আজাদ, এখন পর্যন্ত জোবায়েরের জবানবন্দি নেওয়া হয়েছে কিনা, আর এছাড়া এই পর্যন্ত যতগুলো তথ্য এসেছে এর বাইরে আর কোনো তথ্য পাওয়া গেছে কিনা? যেমনটি বলেছিলেন, ফেনীর সোনাগাজী নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা এই পর্যন্ত 22 জনকে আটক করেছে পিবি এবং পুলিশ। যদিও 2 জনকে গত রাত্রে আটক করা হয়েছে, ইমরান হোসেন এবং ইফতেখার হোসেনকে, একজনকে কুমিল্লা থেকে একজনকে রাঙ্গামাটি থেকে, তারা পিবিএর হেফাজতে রয়েছে। তাদেরকে আজ বিকেল নাগাদ আদালতে তোলা হবে। এইদিকে জোবায়েরকে আদালতে সকালে তোলা হয়েছে, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে তাকে রাখা হয়েছে, এখনো জবানবন্দি নেওয়া হয়নি। তাই আমার কাছে এইটুকু আমরা জানতে পারেছি যে নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা এ পর্যন্ত আমাদের প্রায় 18 জন তো গতকাল পর্যন্ত ছিল, এর মধ্যে আরো 2 জন যোগ হয়েছে। এইদিকে 20 জনের রিমান্ড মধ্যে আপনার 14 জনের রিমান্ড নেওয়া হয়েছে এবং 8 জন এই ঘটনা স্বীকার করেছে, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা কিভাবে ঘটিয়েছে এবং কিভাবে এটা জড়িত ছিল। কেউ অর্থ সংগ্রহ করেছে, কেউ যোগান দিয়েছে, কেউ বোরকা কিনেছে, কেউ কেরোসিন নিয়েছে, এভাবে নানান তথ্য উপাত্ত গোয়েন্দা সংস্থা বের করে। যদিও আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে এটা আমাদেরকে ব্রিফিং করা হয়নি, কিন্তু তথাপিও আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে। আজাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজাদ মালদার। জানাচ্ছি পরের সংবাদ। নুসরাত হত্যার ঘটনা সরকারের জন্য অ্যাসিড টেস্ট। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সরকারের ওপর থেকে জনগণের আস্থা হারাবে, এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এ সময় নুসরাত হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। এছাড়া আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই বিচার জরুরি বলেও মনে করে সংস্থাটি। আমরা আগেও বলেছি, নুসরাতের ঘটনা সরকারের জন্য একটা অগ্নি পরীক্ষা। আমরা দেখতে পাই যে আইন প্রয়োগের সংস্থা, স্থানীয় প্রশাসন এবং স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গ, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। অনুকরণ না করে নতুন প্রযুক্তির সঙ্গে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এতে ঘরে বসে প্রান্তিক জনপদের মানুষ আয় করতে পারবে বলে জানান তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে 2 দিন ধরে চলা বিপিও সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। বিশ্বে এখন সবচেয়ে সম্ভাবনাময় খাত বিজনেস প্রসেস আউটসোর্সিং।
যাতে ধীরে ধীরে অবস্থান করে নিচ্ছে বাংলাদেশ। আইসিটি খাত থেকে গেল বছরে 100 কোটি মার্কিন ডলার আয় হয়েছে, যার মধ্যে বিপিও থেকে এসেছে 30 কোটি ডলারের বেশি। এতে 50,000-এর মতো কর্মসংস্থান হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিপিও খাতের অবস্থান তুলে ধরতে চতুর্থবারের মতো বিপিও সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। ইন্টারনেটের সংখ্যা, ব্যবহারের সংখ্যা 9.5 কোটি ছাড়িয়ে গেছে। বিপিও খাতে দক্ষ ও পর্যাপ্ত জনবল তৈরি করে আগামীর লক্ষ্য অর্জনের কথা বলেন আইসিটি সংশ্লিষ্টরা। ইচ্ছা করলে একজন মা তার সন্তানকে লালন পালন করার পাশাপাশি ঘরে বসে কাজ করার মতন সক্ষমতা অর্জন করতে পারেন। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা দেশব্যাপী প্রযুক্তি ছড়িয়ে প্রশিক্ষণের মাধ্যমে আগামীর ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানান। নতুন প্রযুক্তিকে মানিয়ে নিয়ে উদ্ভাবন আর সমাধানের সমন্বয় করতে তরুণদের প্রতি আহ্বান জানান। To our BPO industry is find your own niches, find your own innovations, find new technologies. Don't imitate, innovate. এবারের সম্মেলন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের 20 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। সব মিলিয়ে সম্মেলনে 12টি সেমিনার ও কর্মশালা হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। 3 দিনের সরকারি সফরে ব্রুনাই গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির সুলতান হাসান আল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফর। এর আগে সকাল 8:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্রুনাইয়ের দারুস-সালামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। এ সময় 3 বাহিনীর প্রধান, মন্ত্রিসভার সদস্য সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাঁকে বিদায় জানান। প্রধানমন্ত্রীর এই সফরে দুদেশের মধ্যে কৃষি, সংস্কৃতি ও শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ, জ্বালানি খাত সহ বিভিন্ন বিষয়ে 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া সফরকালে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া সহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক হলেও নীতিমালা প্রণয়নের 1 বছর পার হতে চললেও দেশি কোনো এয়ারলাইন্সই লাইসেন্স করেনি। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে এ কারণে জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না। বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, দ্রুতই সবাইকে নীতিমালার আওতায় আনা হবে। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের বিশেষ রিপোর্ট। দেশের আন্তর্জাতিক 3 বিমানবন্দরে নিজস্ব ফ্লাইটের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং করছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া নিজ নিজ ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং করছে বেসরকারি 3 এয়ারলাইন্স, ইউএস বাংলা, রিজেন্ট ও নোভেয়ার। তবে এ সংক্রান্ত লাইসেন্স ছাড়াই কাজটি করছে 4টি এয়ারলাইন্স। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারির 1 বছর পার হলেও তাকে পাত্তা দেয়নি এয়ারলাইন্সগুলো। অনতিবিলম্বে লাইসেন্স নেয়ার অনুরোধ জানিয়ে গেল 27 জানুয়ারি সিভিল এভিয়েশনের চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় 4টি প্রতিষ্ঠানকেই, কিন্তু তাতেও কোনো সাড়া মেলেনি। লাগেজ হ্যান্ডলিং, কার্গো লোড আনলোড, বোর্ডিং পাস সহ বিভিন্ন সেবা নিয়ে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই গ্রাউন্ড হ্যান্ডলিং নীতিমালা করা হয়েছে। অথচ এয়ারলাইন্সগুলো লাইসেন্স না নেয়ায় কোনোভাবেই তাদেরকে নিয়ম নীতির আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে মনে করেন সিভিল এভিয়েশনের এই কর্মকর্তা। উদ্দেশ্য একটাই যে গ্রাউন্ড হ্যান্ডলিং যে সেবা, সেই সেবার মানটাকে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া, তারাও যাতে সেই লাইসেন্সিংয়ের মধ্যে দিয়ে এসে একটা আন্তর্জাতিক মানের একটা পরিবেশ এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবা যাতে আমাদের এয়ারপোর্টে বজায় থাকে। যখন তারা লাইসেন্সিং প্রসেসের মধ্যে দিয়ে যাবে তখনই কিন্তু তারা কমপ্লায়েন্ট হয়ে যাচ্ছে, তখন সিভিল এভিয়েশনের একটা নজরদারি করার একটা রাইট চলে আসবে। তবে লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে কঠিন শর্তগুলোকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বেসরকারি এয়ারলাইন্সগুলো। আমরা যে গড়িমসিটা করতেছি সেটা হচ্ছে যে যেসব তারা শর্তগুলি রেখেছে ওই শর্তগুলিকে আমরা রিভিজিট করতে বলেছি। বিমান চাচ্ছে না যে এটা লাইসেন্স হোক আর থার্ড পার্টি আসুক, কারণ হচ্ছে বিমানের মেইন ইনকামটা হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং, এমন একমাত্র করছে। আমাকে যদি আজকে থার্ড পার্টি গ্রাউন্ড হ্যান্ডলিং দেওয়ার পারমিশন সুযোগ দেয়, আমি তো কালকের থেকেই করব। যাত্রী সেবার মান বাড়াতে দ্রুতই সবাইকে লাইসেন্সের আওতায় আনা হবে বলে জানান সচিব। গ্রাউন্ড হ্যান্ডলিংটা আসলে বিমানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যতটুকু জেনেছি সিভিল এভিয়েশন থেকে একটা প্রস্তাব পাওয়ার পরে মন্ত্রণালয় থেকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের একটা নীতিমালা তৈরি করা হয়েছে।
আমার জানা মতে নীতিমালাটা এখনো কার্যকরী হয়নি। আমি বৃহত্তর স্বার্থে নীতিমালাটা কার্যকরী করার চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি সবাইকে জবাবদিহিতার ভিতরে নিয়ে আসবো। লাইসেন্স করার ক্ষেত্রে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান বিমান প্রতিমন্ত্রী। আইনের আওতা সবাইকে আসতে হবে, কেউ তো আইনের ঊর্ধ্বে না। আর সমস্ত কিছুই আমি চাই যে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হোক, কোনো ধরনের অস্বচ্ছ প্রক্রিয়া আমরা অ্যালাউ করব না। একটি নিয়ম নীতির মধ্যে বিমানবন্দরের যাত্রী ও পণ্য পরিবহন সহ গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ করতে চায় সরকার। বাংলাদেশ বিমান সহ বাকি যে 3টি এয়ারলাইন্স তারা গ্রাউন্ড হ্যান্ডলিং এর লাইসেন্স নেওয়ার ব্যাপারে যে গড়িমসি করছে সেটি দ্রুত যদি সমাধান না করা যায় তাহলে এই জবাবদিহিতার মধ্যে আনা সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুলহাস কবির, RTV, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আজ পালিত হবে পবিত্র শবে বরাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় দিনটি পালন করবে। এই উপলক্ষে সারা দেশে মসজিদে বিভিন্ন আয়োজন রয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন মাগরিবের নামাজের পর থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাতব্যাপী নানা আয়োজন করবে। এই রাতে সৃষ্টিকর্তার কাছে পাপ থেকে মুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। এ রাতে অনেকেই নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া করে থাকেন। এছাড়াও বাবা মা সহ আত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করেন অনেকেই। আজ ইস্টার সানডে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও যথাযথ ধর্মীয় মর্যাদায় সকাল থেকে দিনটি উদযাপন করছেন। এই অংশ হিসেবে মিরপুর আন্তঃমান্ডলিক ঐক্য সহভাগিতা যীশু খ্রিস্টের পুনরুত্থান উপলক্ষে প্রাতকালীন উপাসনার আয়োজন করে। তাদের বিশ্বাস, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর এই দিনে পুনরুত্থিত হয়েছিলেন। এই দিনটি তাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। অনুষ্ঠানে আন্তঃমান্ডলিক ঐক্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। আর কিছুক্ষণের মধ্যে উন্মোচন করা হবে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপের ট্রফি। হোটেল ইন্টারকন্টিনেন্টাল আনুষ্ঠানিকভাবে এর উন্মোচন করা হয়। এর আগে সব দলের কোচ ও অধিনায়করা সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। আগামীকাল সন্ধ্যা 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরব আমিরাত ও বাংলাদেশের খেলার মধ্য দিয়ে পর্দা উঠবে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপের। 3 মে হবে ফাইনাল খেলা। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। সেখানে রয়েছেন অরণ্য গফুর। অরণ্য, আমাদেরকে অনুষ্ঠানের সবশেষ খবরাখবর জানাবেন, সেখানে কি চলছে এখন? বিগত 2-3 বছর মেয়েরাজে কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এবং আগামীকাল মাঠে করাবে খেলা এবং সেই উপলক্ষে কিন্তু আজকে ম্যাচ পূর্ব যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালে সবাই হাজির হচ্ছেন, প্রত্যেকটি দল এবং কোচ এবং ক্যাপ্টেন সহকারে, এবং তারা তাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের প্রস্তুতি নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলছেন এবং বিভিন্ন দলগুলো কিন্তু তাদের দলীয় অবস্থা তুলে ধরেছেন এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানটা মূলত এর পরে হবে এবং প্রত্যেকটি দল আসলে তারা কেমন প্রস্তুতি নিয়েছেন এবং এই টুর্নামেন্টে তারা কোন পর্যায় থেকে এসেছেন, তাদের বয়স ভিত্তিক যে টুর্নামেন্ট যেহেতু তাদের বয়সের মাপকাঠিটা আসলে কেমন, এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং সবাই মূলত একটি কথা সবাই মোটামুটি একমত পোষণ করেছেন, সেটা হলো স্বাগতিক দেশ হিসেবে এই টুর্নামেন্ট কিন্তু বাংলাদেশ ফেভারিটের তালিকায় তারা রাখছেন এবং পাশাপাশি তাদের যে নিজেদের প্রস্তুতির কথাগুলো বলেছেন। বিশেষ করে আরব আমিরাত টানা 2 মাসের অনুশীলনে প্রস্তুতি নিয়ে এসেছেন, লাওস বেশ কিছুদিন যাবত প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি তাজিকিস্তান এবং কিরগিজস্তান তারাও শক্তিশালী দল এবং তারাও প্রস্তুতি নিয়ে এসেছেন এবং তারা এমন একটি টুর্নামেন্টের সুযোগ পেয়ে আসলে নিজেদেরকে যথেষ্ট রোমাঞ্চিত মনে করছেন। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে তারা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন, এই বিষয়গুলো কিন্তু তারা বলেছেন এবং তারা চান এই টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রাখতে। বিশেষ করে এমন একটি টুর্নামেন্ট যে টুর্নামেন্টে আসলে একটি জাতির ইতিহাস ঐতিহ্য জড়িত আছে, জাতির আবেগ জড়িত আছে, সেই আবেগটাকে তারা পুঁজি করে একটি ভালো টুর্নামেন্ট খেলবেন এবং দেশের জনগণকে তারা একটি ট্রফি উপহার দেবেন, সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে তুলে ধরেছেন। পাশাপাশি বাংলাদেশের কোচ বলেছেন
বলেছেন যে তারা আসলে গত মাসে সাফ টুর্নামেন্টে ব্যর্থ হয়ে আসার পরে আসলে বাংলাদেশি দলের যে একটি বুস্ট আপ দরকার ছিল, একটি সাহস দরকার ছিল, সেই সাহস তারা অর্জন করেছেন এরই মধ্যে, এবং এই টুর্নামেন্টে সেই সাহসটাকে তারা বিনিয়োগ করে এর থেকে তারা আসলে ফল তুলে নিতে চান। তারা আসলে জাতিকে একটি শিরোপা উপহার দিতে চান বলেই বাংলাদেশ দলের যে কোচ গোলাম রব্বানী ছোটন তিনি আমাদেরকে জানিয়েছেন। তানি, অনন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের ট্রফি উন্মোচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অরণ্য গফুর। ঠিকাদারের গাফিলতি ও অনিয়মে গাইবান্ধার ফুলছড়ি এবং সদর উপজেলায় ব্রহ্মপুত্র ও যমুনার তীর সংরক্ষণ বাঁধ মেরামত এবং নদীর ড্রেজিং কাজ বন্ধ হয়ে গেছে। ফলে আগামী বর্ষায় আবাদি জমি নদী গর্ভে বিলীন আর শত শত পরিবার বাস্তুহারা হবার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই বর্ষার আগেই নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েলের তথ্য ও ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সদর উপজেলার বাগুরিয়া, বালছিঘাট সহ কয়েকটি এলাকার পাশে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীর সংরক্ষণ কাজ, বাঁধ মেরামত এবং নদী খনন কাজ হাতে নেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের দরপত্র আহ্বানের পর 2018 সালের 30 মে কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে। চুক্তি অনুযায়ী গত 9 মাসে প্রকল্পের 35 ভাগ কাজ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে তা হয়নি, যে কারণে পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে জামানত বাজেয়াপ্ত করার প্রস্তাব দেয়। অনিয়মের কথা স্বীকার করছেন নির্মাণ শ্রমিক ও তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের লোকজন। যে নদীর কাজ হচ্ছে সেই নদীর বালু দিয়ে কাজ করা শুরু হয়েছে। এই কাজগুলো করার কথা ছিল 5 গ্রামের বালু দিয়ে, লক্ষ লক্ষ সিএফটি মরা পাথর দিয়ে লক্ষ লক্ষ সিসি ব্লক বানাইছে। তবে যেভাবেই হোক বর্ষার আগে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই কাজটি দ্রুত চালু রাখার জন্য। বাড়িঘর দিয়ে সব ভাঙি চলে যাবে। এটা ভাঙে গেলে তো আমাদের কোনো উপায় নাই। বাড়িঘর তো সব ভেঙে যাবে, আমরা কোথায় যাব, কোথায় যা বাস করব। এদিকে এ ব্যাপারে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন জানালেন এই পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। মন্ত্রী মহোদয় এসে পরিদর্শন করে গেছেন। আমাদের মন্ত্রী এবং আমাদের ডিজি মহোদয় যে ডিসিশন দিবে সেই মোতাবেক পরবর্তী কাজে আমাদের বাস্তবায়নের জন্য সেই মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। গেল বছর 295 কোটি 50 লাখ 46 হাজার টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র যমুনার তীর সংরক্ষণ, বাঁধ মেরামত ও নদী ড্রেজিং এর কাজ শুরু হয়। অভি ইসলাম, টিভি। রাজধানী কামরাঙ্গীরচরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দর্শক, সেখানে আছেন সহকর্মী আরাফাতুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, আজকের অভিযান সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, আমরা আসলে এখন আছি কেরানীগঞ্জের একটি পাশে, অর্থাৎ রোহিতপুর বা কালেন্দি অংশটিতে। সেইখানে র্যাবের একটি অভিযান চলছে। আপনি জানেন এখানে প্রায় একসাথে 3টি বাড়িতে আমরা ভেজাল কসমেটিক্স এবং তেলের এবং ক্রিম কেয়ার পণ্য আমরা দেখছি যে ক্রিম তৈরি করছিলেন। আসলে আমরা একটু দেখাতে চাই আপনাদের, এই বাসাটিতে মূলত তেল, অর্থাৎ আমাদের মা বোনরা যে তেল ব্যবহার করেন সেই তেলের 3টি ব্র্যান্ড যে নকল করা হচ্ছে সেটি আমরা দেখাতে চাই। এখানে হচ্ছে যে প্যারাসুট ব্র্যান্ডের তেলটি দেখতে পাচ্ছেন, যে প্যারাসুটে যেটি চলে সেই প্যারাসুটের যেটি বেলি ফুল কোকোনাট হেয়ার অয়েল সেটি এবং প্যারাসুট ব্র্যান্ডের সেটি নকল করা হচ্ছে। এর পাশে আপনি দেখবেন যে ব্যাটনোভেট এন নামে যেই ক্রিমটি, সেই ক্রিমটি নকল করা হচ্ছিল, যে ব্যাটনোভেট এন। এখানে আমরা 2টি প্রোডাক্ট দেখেছি। একটি হচ্ছে যে এটি ইন্ডিয়া থেকে নকল আনা হচ্ছিল এবং বাংলাদেশি যেটা গ্লাসকো স্মিথ ক্লিন যেই পণ্যটি তৈরি করে সেই পণ্যটি এখানে নকল করা হচ্ছিল। আরেকটি পণ্য আমরা এখানে দেখেছি যেটি হচ্ছে কুমকুমারি তেল। এটাই যদি আমরা এই দিকটাতে আপনাকে দেখাতে পারি যে এই কুমকুমারি তেল যেটি সেটি নকল করা হচ্ছিল এখানে। এই যে কুমকুমারি তেলের বিভিন্ন লেবেল এখানে দেখা যাচ্ছিল এবং তেলটি এখানে আসে যেটি আমরা দেখতে পাচ্ছি যেটি 45 টাকা গায়ে রেট লেখা আছে সেটি নকল করা হচ্ছিল। তো আমরা যে এখানে আরো অভিযান চলছে, আরো 3টি বাড়িতে অভিযান চলছে এবং আমরা জানতে পেরেছি যে এই চক্রটি অনেক দিন ধরেই ঢাকার একেবারে শেষ মাথাটিতে কেরানীগঞ্জ থেকে শুরু করে এই অংশটিতে এই বিশাল এই কারখানাটিতে তারা তেল এবং আরো আমরা পেয়েছি যে পায়ে ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথার জন্য যে মুভ এবং আগুনে পুড়ে যাওয়ার জন্য ভার্নল ক্রিম, এই ধরনের ক্রিম তারা নকল করে আসছে। এছাড়াও মাথা ব্যথার জন্য যেসব ক্রিম ব্যবহার করা হয় সেই সব ক্রিম তারা নকল করে আসছেন এবং যেহেতু চামড়ায় লাগানোর জন্য যেসব ক্রিম ব্যবহার করা হয় সেসব ক্রিম তারা নকল করে আসছেন এবং তারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ধরনের ড্রামগুলোতে
তেলের সাথে অন্যান্য কেমিক্যাল মিক্স করে এই সব বাসা বাড়িতেই আসলে এগুলো মিক্স করতেন এবং তাদের যে কেমিক্যালগুলো এখানে উনি আমাদের বলেছেন যে এটি নারিকেল তেল সাথে কিছু কেমিক্যাল মিক্স করে তারা এই কাজগুলো এখানে করতেন এবং জানিয়েছেন যে তারা বছরের পর বছর ধরে একজনকে পাওয়া গেছে উনি 18 বছর ধরে এই তেলের যে জালিয়াতি সে জালিয়াতি করছেন। তবে আরফাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কামরাঙ্গীর চর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফাতুর রহমান। জানাবো সাংস্কৃতিক সংবাদ। বাংলাদেশ, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাতে অভাবনীয় সাফল্যের পর এখনও যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে সাড়া ফেলেছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র যদি একদিন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গেল 5 এপ্রিল যদি একদিন চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্ম জানিয়েছে এখন থেকে যদি একদিন দেখা যাবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ম্যারিল্যান্ড, টেক্সাস, নিউ জার্সি ও মিশিগানের সিনেমা হলগুলোতে। পরিবার ও সমাজের গল্প নিয়ে নির্মিত ও মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তাহসান, তাসকিন, ওপার বাংলার শ্রাবন্তী সহ আরও অনেকে। এরই সঙ্গে শেষ করব দুপুরের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। শ্রীলঙ্কার কলম্বোতে ইস্টার সানডের প্রার্থনায় চার্চ ও হোটেলে বোমা হামলায় নিহত অন্তত 150, আহত 3 শতাধিক। নুসরাত হত্যা মামলার আসামি জোবায়েরের জবানবন্দি নেওয়া হচ্ছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি টিআইবির। গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্স বাধ্যতামূলক হলেও নিয়ম মানছে না দেশীয় এয়ারলাইন্স, নিশ্চিত করা যাচ্ছে না জবাবদিহিতা। এবং উন্মোচন হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ট্রফি, শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, বললেন কোচ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।